গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ থেকে সেনাবাহিনীর গাড়িতে আগুন, ৯ সেনা সদস্য সহ আহত ১৫। নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আজ শপথ, বিক্ষোভের মুখে আপিল বিভাগের ৭ বিচারপতির পদত্যাগ। ধর্ম নিয়ে বাড়াবাড়ি ও বিশৃঙ্খলা বন্ধের আহ্বান প্রধান উপদেষ্টার, দেশ করার দায়িত্ব সবার। এবং ইন্টারনেট বন্ধ থাকায় তথ্য প্রযুক্তি খাতে ক্ষতি ১৭০০ কোটি টাকা, আস্থা নষ্ট হওয়ার পাশাপাশি ক্ষুণ্ণ দেশের ভাবমূর্তি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদের সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি থেকে সেনাবাহিনীর টহলরত গাড়িতে আগুন দেওয়া হয়েছে। হামলা চালানো হয়েছে সেনা সদস্যদের উপরেও। এতে ৩ জন কর্মকর্তা সহ ৯ সেনা সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জ প্রতিনিধি একরামুল কবিরের সহায়তায় আরও জানাচ্ছেন মাহিয়া রহমান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে, এমন দাবি করে গোপালগঞ্জে বিক্ষোভ করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় সদর উপজেলার গোপীনাথপুরে সেনাবাহিনীর টহল দলের উপর হামলা করে বিক্ষোভকারীরা। এতে আহত হয় সেনা কর্মকর্তা, সংবাদকর্মী ও সাধারণ মানুষ সহ অন্তত ১৫ জন। আইএসপিআর জানিয়েছে, বিক্ষোভকারীরা গোপালগঞ্জ ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর 2টি টহল দল ঘটনাস্থলে যায়। এ সময় উত্তেজিত বিক্ষোভকারীরা ইট পাটকেল ছুড়তে থাকে। দেশীয় তৈরি অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করলে 3 জন অফিসার, 1 জন জুনিয়র কমিশন অফিসার ও 5 জন সেনা সদস্য আহত হয়। পুড়িয়ে দেয়া হয় সেনাবাহিনীর একটি গাড়ি, ভাঙচুর চালানো হয় অন্য 2টি গাড়িতে। পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। আহত সেনা সদস্যগণ আশঙ্কামুক্ত ও চিকিৎসাধীন রয়েছে। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। আজ শপথ নিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাকি 3 উপদেষ্টা, সুপ্রতিম চাকমা, ফারুকী আজম ও বিধান রঞ্জন রায়। দুপুর 12টার দিকে বঙ্গভবনে এই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষার্থী জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের 3 দিন পর গেল বৃহস্পতিবার শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের 14 উপদেষ্টা। ঢাকার বাইরে থাকায় সে সময় শপথ নিতে পারেননি 3 উপদেষ্টা। তারা হলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায়, বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম, বীর প্রতীক এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রতিম চাকমা। বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শনিবার রাষ্ট্রপতি এ পদে তাকে নিয়োগ দেওয়ার পর প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। আজ দুপুরে শপথ নেবেন তিনি। এর আগে শিক্ষার্থী বিক্ষোভের মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের 7 বিচারপতি। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। সকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী ভার্চুয়ালি হওয়ার কথা ছিল আপিল বিভাগের 7 বিচারপতির ফুলকোর্ট সভা। সেটি বন্ধ হলেও ততক্ষণে সুপ্রিম কোর্ট এলাকায় শিক্ষার্থীরা প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 7 বিচারপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভে একাট্টা। যারা ওখানে যাওয়ার যোগ্য তাদেরকে রেখে যারা আওয়ামী সমর্থক তাদেরকে দেওয়া হয়েছে সেই প্রধান বিচারপতির আসনে। তারা কোনো বিচার সুষ্ঠুভাবে করতে পারে নাই। আওয়ামীপন্থী যতগুলো মানুষ এই প্যানেলে আছে প্রত্যেকের পদত্যাগের দাবিতে আমরা আজকে এখানে এসেছি। এই আন্দোলনের প্রতি সমর্থন জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। অ্যাটর্নি জেনারেল হিসেবে যেটা মনে করি, নাম্বার 1 অতি দ্রুত সুপ্রিম কোর্ট খোলার ব্যবস্থা করার জন্য, এবং সেই ব্যবস্থায় যাদের প্রতি অনাস্থা আসছে তারা যদি নিজেরা তাদের শুভবুদ্ধির উদয় হয় যে ঠিক আছে, দেশ একটা সংকটকালীন অবস্থায় আছে এবং আমি বিচারপতি হিসেবে আমার প্রতি জনগণের কোনো আস্থা নাই, সে জায়গাটা আমার থাকা উচিত না। শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। পরে পদত্যাগ করেন আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, আবু জাফর সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেন, শাহিনুর ইসলাম ও কাশেফা হোসেন।
গুঞ্জন ওঠে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম। তবে ছাত্র আন্দোলনের মুখে তিনিও পদত্যাগ করেন। এরপর প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শনিবার রাতে তাকে এ পদে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিয়োগ দিলে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। একই সাথে সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের প্রজ্ঞাপনও জারি করা হয়। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। পদত্যাগ করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েতুল ইসলাম। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রহমানের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। শিবলি রুবায়েতুল ইসলামের বিরুদ্ধে শেয়ারবাজারের নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এছাড়া বিনিয়োগ আকর্ষণের নামে বিদেশি রোড শো করায় এবং শেয়ারবাজারে কারসাজিকারকদের নানাভাবে সহায়তা করায় তিনি ব্যাপকভাবে সমালোচিত ছিলেন। পদত্যাগের আগে শেষ মুহূর্তেও গত বৃহস্পতিবার তিনি সালমান এফ রহমানের বেক্সিমকো লিমিটেডের ফ্লোর প্রাইস প্রত্যাহারের আদেশ জারি করেন। বাজার সংশ্লিষ্টরা বলছেন, সালমান এফ রহমানকে শেয়ার বিক্রি করে টাকা তুলে নেয়ার সুবিধা করে দিতেই কার্যালয়ে না এসেও বাসায় বসে তিনি এ আদেশ জারি করেন। পদত্যাগপত্র পাওয়ার পর এখন নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 538টি থানার কার্যক্রম শুরু হলেও এখনও 11 দফা দাবিতে বাংলাদেশ পুলিশের বৈষম্য বিরোধী কেন্দ্রীয় সমন্বয় কমিটির ডাকা কর্মবিরতি পালন করছেন অধীনস্থ পুলিশ কর্মকর্তারা। দোষী পুলিশের শাস্তির দাবি সহ পুলিশের সংস্কার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশকে না রাখার দাবি তাদের। বিক্ষোভকারীরা বলেন, তৎকালীন সরকারে সময় অন্যান্য দলের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা দিতে বাধ্য হতেন অধীনস্থ কর্মকর্তারা। পুলিশকে রাজনীতিমুক্ত রেখে নিরপেক্ষতার সঙ্গে কাজ করার সুযোগ নিশ্চিত করার দাবিও জানান তারা। পুলিশের যৌক্তিক দাবি মেনে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পুলিশের সংস্কারও দাবি করেন আন্দোলনকারীরা। দাবি মেনে দ্রুত প্রজ্ঞাপন জারি করে কাজে ফেরার সুযোগ করে দেওয়ার দাবিও কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যদের। বিশৃঙ্খলা ও ধর্ম নিয়ে বাড়াবাড়ি বন্ধের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ গড়ার দায়িত্ব সবার উল্লেখ করে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে শহীদ আবু সাঈদের মতো প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। রংপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রংপুর পীরগঞ্জের আবু সাঈদও রাজপথে নেমে এসেছিলেন। সাঈদের পেতে দেওয়া বুক ঝাঁঝরা করেছিল বুলেট। কোটা সংস্কার আন্দোলন সেই আত্মত্যাগে আরও বেগবান হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েই দুই উপদেষ্টাকে সঙ্গে নিয়ে শহীদ আবু সাঈদের বাড়িতে যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে শহীদ সাঈদের কবর জিয়ারত করেন তারা। সন্তান হত্যার বিচার চেয়েছেন আবু সাঈদের বাবা মা ও সহপাঠীরা। পাখি ঝেঙ্কা করে মারে, ঝেঙ্কা করে ছেলে লাপা ঝাপা করে লাঠি নিয়ে আসলো হাতে ছিল। চলো আমার কোনোটা দৌড় ঝাঁপ করে নাই, ওরই খালি তাও করছে, পার হওয়া হয়ে করছে। এখন তো সন্তান হারা, এখন মনের বেদনা তো দূর হয় না। এখন সকলে আসতেছে, আসি বলতেছে যে আমরাই আপনার ছেলে, এই যে বলি গর্ববোধ হয় যে সকলেই আছে। আবার যারা এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছে তারা আমরা এবং যারা হত্যা করেছে তাদের বিচার চাই। আবু সাঈদ হত্যার সঙ্গে যারা জড়িত এবং যারা মদত দিয়েছে আমরা তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা বিচার আশা করি। আবু সাঈদের আত্মত্যাগ পরবর্তী প্রজন্ম গর্বে স্মরণ করবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। আবু সাঈদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাঈদ, এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান, এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। এখানে হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাঈদ। যেখানেই বিশৃঙ্খলা সেখানেই প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা খেয়াল রাখবেন যে কোথাও গোলযোগ না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে। সবাই আবু সাঈদ,
কাজে এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে এটা আমাদের কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করি, সামনে গিয়ে দাঁড়াই। আবু সাঈদ যেরকম দাঁড়িয়েছে আমাদের এরকম দাঁড়াতে হবে। নিহত আবু সাঈদের পরিবারের প্রতিও সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। ইন্টারনেট বন্ধ থাকায় তথ্য প্রযুক্তি খাতে 13 দিনে ক্ষতি প্রায় 1700 কোটি টাকা। ব্যবসায়ীরা বলছেন, এতে বিদেশি ক্রেতাদের আস্থা নষ্ট হওয়ার পাশাপাশি ক্ষুণ্ণ হয়েছে দেশের ভাবমূর্তি। সহিংসতার জের ধরে ইন্টারনেট শাটডাউনের পুরো প্রক্রিয়াটিকেই ব্যবহারকারীদের সাথে শেখ হাসিনা সরকারের মিথ্যাচার বলে অভিযোগ করছেন সংশ্লিষ্টরা। শিলু শব্দমের প্রতিবেদন। দেশে 20 লাখ উদ্যোক্তা ইন্টারনেটের উপর নির্ভরশীল। শুধুমাত্র সামাজিক যোগাযোগ ভিত্তিক উদ্যোক্তা 5 লাখেরও বেশি। পণ্য সরবরাহে রয়েছেন আরও 8 লাখ, আর ক্রেতা সংখ্যা অন্তত 2 কোটি। প্রতি বছরই এই সংখ্যা বাড়ছে 25% হারে, এমন তথ্য অনলাইন ব্যবসায়ীদের সংগঠন ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই-ক্যাবের। প্রায় 2 সপ্তাহ ইন্টারনেট বন্ধ থাকায় ই কমার্স ও এফ কমার্স খাতে প্রতিদিন অন্তত 120 কোটি টাকা ক্ষতি হয়েছে। 13 দিনে ক্ষতি প্রায় 1700 কোটি। টিকেটিং, ট্যুরিজম, হেলথ, এই টাইপের আরও কিছু সেক্টর আছে, সব মিলে এগুলো প্রায় 120-30 কোটি টাকার দৈনিকের একটা ট্রানজ্যাকশন আছে। এটা আপনার ইন্টারনেট অ্যান্ড ফেসবুক এই দুইটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে এই সেক্টরটা বাধাগ্রস্ত হবে না। বিশ্ববাজারে আইটি রপ্তানি খাতে বড় বাজার রয়েছে বাংলাদেশের, যেখান থেকে গড়ে প্রতিদিন 70 থেকে 80 কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হয়। কিন্তু ইন্টারনেট বন্ধ থাকায় সফটওয়্যার সেবা, কল সেন্টার, ফ্রিল্যান্সিং সহ অনলাইন ভিত্তিক রপ্তানিমুখী খাতে পড়েছে নেতিবাচক প্রভাব। অনেক বিদেশি ক্রেতার আস্থা হারিয়েছে বাংলাদেশ। তৈরি হয়েছে ক্রেতা হারানোর ঝুঁকি। ক্ষতিগ্রস্ত হয়েছে তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তারা, যাদের আয়ের একমাত্র অবলম্বন ফেসবুক ও ইউটিউব। অনেক ক্লায়েন্ট হয়তো এখন কন্টিনিউ করে যাবে, কিন্তু অদূর ভবিষ্যতে আমরা দেখব ওনারা হয়তো এই দেশে সেই কাজগুলো কন্টিনিউ করার বিষয়ে সেই কিছুটা দ্বিধাযুক্ত থাকবেন। এর বাইরে পোশাক শিল্প, শিক্ষা, টেলিমেডিসিন সহ দেশের প্রায় প্রতিটি খাতই বর্তমানে প্রযুক্তি ও অনলাইন নির্ভর। ফলে বিভিন্ন অর্ডার বাতিল, সেবা বঞ্চিত হওয়া সহ দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে দেশের অর্থনীতি। কান্ট্রি ইমেজের কথা যদি আমি বলি সেটা কিন্তু নাই, কান্ট্রি ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে যদি বলি সেটাও কিন্তু আমার নাই। দীর্ঘমেয়াদী যে লস হয়েছে এটার হিসাব এখনই আসলে বলা যাবে না। জনগণকে ইন্টারনেট সম্পর্কে ভুল তথ্য দিয়ে এ ধরনের ক্ষতি করা হয়েছে বলে দাবি জড়িতদের। 8টা কিন্তু আমার 6টা জায়গায় অ্যালোকেটেড করা, 7টা জায়গায় অ্যালোকেটেড করা, যেটা কোনোই ডাটা সেন্টার খাজা টাওয়ারে অবস্থিত ছিল না। দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ থাকলে ভারত, ভিয়েতনাম সহ বিভিন্ন দেশে অনলাইন ব্যবসার বাজার চলে যাওয়ার আশঙ্কা ব্যবসায়ী ও উদ্যোক্তাদের। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছে, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কারণ বাজারে চাঁদাবাজি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা চালান কপিতে অসংহতি ও মেমো না দেয়ায় সতর্কতা, এবং রাজশাহী শহর জুড়ে ধ্বংসযজ্ঞ পুনর্গঠনের পাশাপাশি শান্তি শৃঙ্খলা ফেরানোর দাবি। আবার আমন্ত্রণ 21 সংবাদে। রাজধানী জুড়ে ডাকাত আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ। রাত হলেই রাজধানীর পাড়া মহল্লায় চলছে সতর্ক পাহারা। কোনো কোনো এলাকা থেকে ডাকাত ধরে এরই মধ্যে সেনাবাহিনীর কাছে তুলে দিয়েছে স্থানীয়রা। বিস্তারিত আহমেদ বাবুর প্রতিবেদনে। গেল 9 আগস্ট রাতে রাজধানীর কাঁঠালবাগান এলাকায় ডাকাত ঢুকলে স্থানীয়রা মাইকে এলাকাবাসীদের সতর্ক বার্তা দেয়। পরে স্থানীয়রা কয়েকজনকে ধরে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই সন্দেহে 2 জনকে আটক করে স্থানীয়রা। তাদের প্রত্যেকটা কথার মাঝখানে একটা করে গ্যাপ রয়েছে, যার কারণে যেহেতু সন্দেহভাজন হয়েছে ওরা আমাদের কাছে এসে দিয়েছে, আমরা বিজিবির কাছে তাদেরকে তুলে দিলাম। এখনো ডাকাত আতঙ্কে প্রতিদিন পালা করে রাজধানীর প্রতিটি এলাকায় পাহারা দিচ্ছেন ছাত্র জনতা। ব্যক্তিগত গাড়ি বা সিএনজি এলাকায় প্রবেশ করলে চেক করা হয়।
স্থানীয়রা বলছেন পর্যাপ্ত পুলিশ না থাকায় চুরি ডাকাতি রোধে সড়কে পাহারা দিচ্ছেন তারা। তারা বিভিন্নভাবে সশস্ত্র অবস্থায় আমাদের বিভিন্ন বাসাতে তারা আক্রমণ করতেছে এবং লুটপাট করতেছে। পাহাড়টা দেওয়া হচ্ছে কারণ হলো কি আপনার 3 দিন ধরে সামাজিক মাধ্যমে বিভিন্ন গুজব ছড়াচ্ছে, তাছাড়া হলো গিয়ে ডাকাতের আক্রমণটা বেড়ে যাচ্ছে, যার কারণে আমরা চেষ্টা করছি আমাদের সবার নিরাপত্তাজনিত কারণে যাতে আমাদের এলাকাটা সুরক্ষিত থাকে। বড়দের পাশাপাশি ছাত্ররাও কমিটি করে রাতে রাজধানীর বিভিন্ন সড়কে পাহারা দিচ্ছেন। কারণ মাঠে তো পুলিশ নাই, আমাদেরকে সেফটি দিবে কে? আমরাই নিজেরা দায়িত্ব নিয়েছি নিজের হাতে। আমার এলাকা কাঁঠাল বাগান বা আশেপাশের সকল এলাকাতে ডাকাতের উৎপাত অনেক বেশি, ইভেন ধরাও খাইছে অনেকে। প্রত্যেক এলাকাতেই অ্যালার্টের জন্য সবাই রাস্তায় রাস্তায় লাঠি ছোটা নিয়ে অবস্থান করতেছে জাস্ট ডাকাত পাহারা দেওয়ার জন্য। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাতে রাজধানীর সড়কে টহলে রয়েছে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর কারণ বাজারে চাঁদাবাজি ও অতিরিক্ত বাজার মূল্য রোধে মনিটরিং করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় চালান কপিতে অসঙ্গতি ও পাইকারি ক্রেতাদের মেমো না দেওয়ায় সতর্ক করা হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলেও জানায় তারা। বিস্তারিত আহমদ বাবুর আরও একটি প্রতিবেদনে। আমাদের কাছে ইনফরমেশন আছে যে টাকা প্রান্তিক লেভেল থেকে মাঠ পর্যায়ে আপনারা কিনে ব্যাপারীরা এখানে সিন্ডিকেট করে সেটাকে আপনারা দ্বিগুণ দাম বাড়ান। রাত 12টার দিকে কারণ বাজারের কাঁচা বাজার মনিটরিংয়ে আসে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় কারণ বাজারে প্রবেশের পর কাঁচামাল ভর্তি ট্রাকে চালান কপি পেলেও তাতে ক্রয় মূল্য না থাকায় আড়ত মালিককে সতর্ক করেন শিক্ষার্থীরা। তবে আড়ত মালিকরা বলছেন গ্রাম থেকে কাঁচামাল ক্রয় করার সময় মেমো থাকে না, তবে এখন থেকে মেমো রাখার ব্যবস্থা করা হবে। খুচরা বিক্রেতা এদের কাছে গেলে ওরা রিসিপ্ট দেখাইতে পারেন, আপনারা দেন না রিসিপ্ট, কেন দেন না? আপনারা কি এখন থেকে দিবেন রিসিপ্টটা? দিব অবশ্যই। গ্রাম থেকে 30 টাকায় কেনা পণ্য কারণ বাজারে অতিরিক্ত দামে বিক্রি করছে আড়ত মালিকরা, আবার পাইকারি ক্রেতাদের মেমো দিচ্ছেন না তারা। দলটা পরিবর্তন হয়েছে, এখন আবার বিরোধী দলীয় যারা সংখ্যাগরিষ্ঠ তো তারা আবার এটাকে দখলে নিচ্ছে। তো এরা সবাই একটা আতঙ্কের ভিতরে আছে। তারা বলতেছে যদি আপনারা নিয়মিত আসেন তাহলে আমরা ডে বাই ডে আপনাদেরকে এই জিনিসটা বলবো, কিন্তু এখন আমাদের একটু ভয় কাজ করতেছে। এবং আমরা চাচ্ছি যে আরোদার একটা রিসিপ্ট দিবে এবং আপনার খুচরা বিক্রেতা এরা আমরা ইনভেস্টিগেশন করবো আর কি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন আড়ত মালিককে সতর্ক করার পর ভোক্তা অধিকারকে সঙ্গে নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর আমাদের সাথে আসুক, আমরাও কিছুদিন কাজ করি। আমরা কিছুদিন কাজ করে দেখা যাচ্ছে ভোক্তা যেটা কিছুদিনে পারতেছে না, আমরা শিক্ষার্থীরা কিছুদিন করব তাদের সাথে। অলরেডি আমাদের কারণ বাজারে আমরা ধাপে ধাপে অনেক কিছুই ধরেছি। চাঁদাবাজি সহ যে কোনো ধরনের অপরাধ রোধে মাঠে থাকবে বলেও জানায় তারা। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। দেশের অন্যান্য জায়গার মতো আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষোভের আগুনে পুড়েছে রাজশাহী। সরকারি অফিস, থানা, পার্ক, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট চালানো হয়। বিক্ষুব্ধ মানুষের সাথে অনেক স্থানে যোগ দেয় সুযোগ সন্ধানী দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে শহরে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি টাকা ছাড়িয়ে যাবে। হাসান আল মুমিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্যে ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পরই রাজশাহীর রাস্তায় নামে মানুষের ঢল। কিন্তু জনতার বিজয় উল্লাসের পাশাপাশি রাজশাহী জুড়ে ধ্বংসযজ্ঞের ঘটনাও ঘটেছে অনেক। সরকার পতনের পর রাজশাহী নগর ভবনে আগুন দেওয়া হয়। ভবন থেকে ল্যাপটপ ও কম্পিউটার সহ আসবাবপত্র লুট করে দুর্বৃত্তরা। পুড়ে যায় ভবনের 2টি ব্যাংকের শাখাও। পুড়িয়ে দেওয়া হয় সিটি মেয়রের বাসভবন। আমাদের 3টা গেট ছিল, 3টা গেট আক্রমণ করে ভেঙে ফেলে চতুর্পাশ থেকে আমাদের ঘেরা করে সব মালামাল লুট করা শুরু করে। আমরা প্রশাসনের আশ্রয় নিয়েছি, প্রশাসন পাইনি। অনেক চেষ্টা করছি, আমাদের উপরে স্যারেরা, বড় স্যারেরা অনেক চেষ্টা করছে প্রশাসনের সাহায্য নিতে, কিন্তু আমরা করতে পারিনি, রক্ষা করতে পারিনি। বিল্ডিংটা সরকারি হতে পারে, কিন্তু যারা ব্যবসা করছে তারা বাইরের। আমরা তাই বলেছি এটা বাইরের, এদের ব্যক্তি মানে এদের লাভটা কি? নগরীর সিএনপির মোড়ে মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে আগুন দেওয়া হয় 5 আগস্ট সন্ধ্যায়। সারা রাত চলে লুটপাট। নগরী সহ রাজশাহীর 11টি থানা লুট করে অস্ত্র ও গুলি সহ আসবাবপত্র নিয়ে যায় দুর্বৃত্তরা। হামলা থেকে বাদ যায়নি হাইটেক পার্ক ও রাজশাহী চিড়িয়াখানা। পার্কের নিচতলা থেকে 10 তলা পর্যন্ত সব আসবাবপত্র লুট করেছে দুর্বৃত্তরা। চিড়িয়াখানা থেকে লুট করা হয় মাছ সহ পশু পাখিও।
সরকার পতনের দিনই আমাদের অনেক কিছু লুটপাট হয়েছিল চিড়িয়াখানা থেকে। চেয়ার টেবিল সব লুটপাট হয়েছে, তবে রিসেন্সেরও সব মালামাল লুটপাট হয়েছে। প্রায় 120-25টা মতো কবুতর ছিল, কবুতর, রাজহাঁস, চীনা মুরগি, টিয়া, ঘুঘু, মানে কোনো কিছুই রাখেনি। শহরে পত্রিকা অফিস সহ রেস্তোরাঁ ও কনভেনশন সেন্টারে চলে ভাঙচুর। 13-14 কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন প্রতিষ্ঠানগুলোর কর্মচারীরা। পরিস্থিতি ধীরে ধীরে কিছুটা উন্নতি হওয়ায় ক্ষতি নিরূপণের উদ্যোগ নিয়েছে সরকার। আমরা আশা করি যে সকলের সমন্বিত প্রচেষ্টায় শান্তিপ্রিয় যে রাজশাহী সেটি ভালো থাকবে। আর যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এক কথায় আসলে মূল্যমান বলা কঠিন। 600 বিভাগ তাদের জরিপ কার্য করছে, কার কীরকম ক্ষতি হয়েছে সামগ্রিকভাবে হয়তো সেটি আর একটু সময় লাগবে। এদিকে সাধারণ মানুষ থেকে শুরু করে সবারই চাওয়া পুনর্গঠনের পাশাপাশি শহরে ফিরে আসুক শান্তি শৃঙ্খলা। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ থেকে সেনাবাহিনীর গাড়িতে আগুন, 9 সেনা সদস্য সহ আহত 15। নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আজ শপথ, বিক্ষোভের মুখে আপিল বিভাগের 7 বিচারপতির পদত্যাগ। ধর্ম নিয়ে বাড়াবাড়ি ও বিশৃঙ্খলা বন্ধের আহ্বান প্রধান উপদেষ্টার, দেশ করার দায়িত্ব সবার। এবং ইন্টারনেট বন্ধ থাকায় তথ্য প্রযুক্তি খাতে ক্ষতি 1700 কোটি টাকা, আস্থা নষ্ট হওয়ার পাশাপাশি ক্ষুণ্ণ দেশের ভাবমূর্তি। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।